স্ট্রাকচারাল অর্গানাইজেশন চ্যাপ্টারে আজকে যে টপিকটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে টিস্যু। তো আমরা টিস্যু বলতে যেটা প্রথমেই বুঝি, টিস্যু ইজ আ গ্রুপ অফ সেল। যখন একটা গ্রুপ অফ সেল একসাথে, when a group of cell is performing some kind of function together, the cells can be structurally or functionally same, or in some cases it may be different also. When this group of cell is doing a certain kind of function, then I will call that group of cell a tissue. ঠিক আছে? তো এইখানে আমরা সবার প্রথমে টিস্যুকে চারটে সেকশনে ভাঙছি। সেটা হচ্ছে কি, সবার প্রথমে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, দেন মাসকুলার টিস্যু, দেন কানেকটিভ টিস্যু আর নিউরাল টিস্যু। পুরো লেকচারটাকে আমরা দুটো সেগমেন্টে ভেঙে নেব। একটা হচ্ছে এপিথেলিয়াল আর কানেকটিভ টিস্যু আলোচনা করব ফার্স্ট সেগমেন্টে, তারপরে সেগমেন্টে মাসকুলার আর নিউরাল আলোচনা করব। তো সবার প্রথমে যদি বলি এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু বলতে আমাদের যেটা প্রথম মাথায় আসে, এপিথেলিয়াল টিস্যুর দুটো প্রাইমারি ফাংশন আছে। দ্য ফার্স্ট ফাংশন ইজ প্রোটেকশন, টু প্রোটেক্ট সাম কাইন্ড অফ অর্গ্যান ফ্রম সামথিং অর সাম কাইন্ড অফ সিস্টেম ফ্রম সামথিং, অর সিক্রেশন, কিছু একটা সিক্রেট করা। আর একটা সব থেকে বড় কোয়ালিটি, এই ধরনের টিস্যু এরা সবসময় একটা ফ্রি সারফেসে অ্যাভেলেবেল থাকে। ফ্রি সারফেস মানে এর আগে পেছনে, মানে সামনে ধর মানে কি বলবো, ধর কোনো একটা অর্গ্যানের কভারিংয়ের বাইরে কি আছে? ফ্রি সারফেস। বা ধর কোনো একটা অর্গ্যানের ইনার লাইনিংয়ের ভেতরে কি আছে? ফ্রি সারফেস, কিছু নেই সেই জায়গাটা। সো এরকম একটা জায়গায় এপিথেলিয়াল টিস্যু পাওয়ার চান্সেস আর হায়ার। সো এপিথেলিয়াল টিস্যুকে সবার প্রথমে যে অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্রাকচারাল মডিফিকেশন তিনটে ভাগে ভাগ করা হয়। দ্য ফার্স্ট ওয়ান ইজ squamous epithelium tissue, then columnar epithelium tissue, then cuboidal epithelium tissue. The first type, that is squamous epithelium tissue, it is the thinnest layer of the tissue. It is the thinnest layer of epithelium, যেখানে সেলগুলো ফ্ল্যাট শেপেড হয় এবং সেলের মধ্যে যে নিউক্লিয়াসগুলো থাকে সেগুলো জাস্ট একটা লাইনের মতন দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে থিনেস্ট লেয়ার অফ এপিথেলিয়াল, দ্যাট ইজ স্কোয়ামোস এপিথেলিয়াল টিস্যু। কোথায় দেখা যায়? যেসব অর্গ্যানে এক্সচেঞ্জ হয়, বলবো সেটা পরবর্তীতে আলোচনা করছে। তারপরে আসছি কলামনার এপিথেলিয়াম টিস্যু। কলামনার মানে দ্য সেলস লুক লাইক এ কলাম। ঠিক আছে, প্রত্যেকটা সেলকে কলামের মতো দেখতে হবে এবং নিউক্লিয়াস নর্মালি নিচের দিকে থাকে। দ্য লাস্ট টাইপ ইজ কিউবয়েডাল। এটা একদম সিম্পল ডিফারেন্সিয়েশন করলে এই তিনটে টাইপে ভাগ করা হয়। কিউবয়েডাল মানে দ্য সেলস লুকস লাইক এ কিউব। রুবিক্স কিউবের ছোটো ছোটো যে সেগমেন্টগুলো হয় সেরকম দেখতে হবে হচ্ছে কি এই কিউবয়েডাল টিস্যুর সেলগুলোকে। ঠিক আছে, তো দিস আর দ্য থ্রি টাইপস, দ্যাট ইজ সেলুলার স্কোয়ামোস এপিথেলিয়াল টিস্যু, কলামনার এপিথেলিয়াল টিস্যু অ্যান্ড কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু। ঠিক আছে, তারপরে যেটা বলবো সেটা হচ্ছে কি, এপিথেলিয়াল টিস্যুর মধ্যে যে মডিফিকেশনগুলো দেখা যায় টু সাপোর্ট এপিথেলিয়াল টিস্যু। সবার প্রথমে আসি, এপিথেলিয়াল টিস্যুর নিচে যে লেয়ারটা থাকে দ্যাট ইজ বেসমেন্ট মেমব্রেন। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যুর নিচেই যে লেয়ারটা থাকবে সেটাকে বলা হয় বেসমেন্ট মেমব্রেন। আর বেসমেন্ট মেমব্রেন ইজ ইটসেলফ ওয়ান কাইন্ড অফ টিস্যু অ্যান্ড দ্য টাইপ অফ টিস্যু ইজ, ইট ইজ আ কানেকটিভ টিস্যু। কেন কানেকটিভ টিস্যু? বিকজ বেসমেন্ট মেমব্রেনের নিচে কোনো একটা লেয়ার থাকে আর বেসমেন্ট মেমব্রেনের ওপরে কি থাকে? এপিথেলিয়াল টিস্যুর লেয়ার থাকে। তাহলে বেসমেন্ট মেমব্রেন কি করছে? ওই এপিথেলিয়াল কানেকটিভ এপিথেলিয়াল টিস্যুটাকে অন্য কোনো একটা লেয়ারের সাথে কানেক্ট করছে। তাই জন্য বেসমেন্ট মেমব্রেন ইজ ইটসেলফ আ কানেকটিভ টিস্যু। And where is basement membrane? Basement membrane is the membrane that is present just beneath the epithelial tissue. ওকে, এবার এখানে কিছু মডিফিকেশনের কথা। যখন পাশাপাশি অনেক সেল থাকবে, when a lot of cells are together, in some kind of epithelium, to help the structure, to gain the structural rigidity, we can see some kind of fiber that is present between these cells. To help the structure in being rigid, or to give them a structural rigidity, there is a special kind of modification that we can see in case of these cells, and these modifications are known as desmosome. At a simple fiber sheath থাকে that is connecting cells to the other cells. ঠিক আছে, যেটা কি একটা থিন শিটের কাজ করছে, যেটা পাশাপাশি থাকা মাল্টিপল সেলগুলোকে কানেক্ট করছে। দিস শিট অর দিস সেলস
the sheets of these fibers are called desmosome or zona adherens or adhering junction. ওভারঅল টোটাল লেয়ারটাকে একসঙ্গে কানেক্ট রাখতে হেল্প করছে এই অ্যাডহেরিং জাংশন বা ডেসমোজোম। আর আরেকটা জিনিসও থাকে, টু সাপোর্ট দ্য সেল ফ্রম দ্য বেস there is another structure that is present at the base of the cell, and that structure is called, this is called a Hemi Desmosome. This is Hemi Desmosome. So two structures are basically there. One that is connecting from cells to cells, that is like a fiber and known as desmosome, and there is another structure that is giving the cells, individual cells, the structural rigidity. This is called hemidesmosome. After that, যদি কখনো দুটো সেলের মাঝে দেখা যায় কি, সাপোজ টু সেলস আর অ্যাডজাসেন্ট বাট দে ডোন্ট ওয়ান্ট টু কোল্যাব অর কানেক্ট উইথ ইচ আদার, তখন তাদের মাঝে এরকম একটা সিমেন্টিং লেয়ার দেখা যাবে যেটা দুটো সেলের মধ্যে কোনো রকম কানেকশনকে কি করে, প্রিভেন্ট করে। And this cementing layer is called a tight junction or zona occludens. ঠিক আছে, যখন দুটো সেলের মধ্যে এরকম একটা কম্প্যাক্ট লেয়ার থাকে, সিমেন্টিং লেয়ার থাকে, যেটা সেল দুটোকে নিজেদের মধ্যে কানেক্ট করতে দেয় না, দ্যাট লেয়ার ইজ কল্ড টাইট জাংশন অর জোনা অক্লুডেন্স। ঠিক আছে, আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে, যদি দুটো সেল ইফ দে ওয়ান্ট টু কানেক্ট উইথ ইচ আদার, হোয়াট দে উইল ডু, যদি সেল দুটো নিজেদের মধ্যে কানেক্ট করতে চায় তখন তাদের মধ্যে একটা টানেল দেখা যায়, and this tunnel is called a gap junction. A gap junction is basically the connection between two cells, between two adjacent cells. When this kind of cells are joined with each other by some kind of tunnel, I will call this tunnel a gap junction. Basically, a gap junction is made up of a certain kind of protein, and that protein is called a connexin protein. এই গ্যাপ জাংশন একটা প্রোটিন দিয়ে তৈরি হয়, আর এই প্রোটিনটাকে বেসিক্যালি কি বলা হয় না, কানেক্সিন প্রোটিন বলা হয়। আফটার দ্যাট কিসে আসছি, তারপরেই আসছি সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম। এবার হচ্ছে স্কোয়ামোস এপিথেলিয়াম এর টাইপগুলো, সিম্পল কম্পাউন্ড, এগুলো আলোচনা করবো। সবার প্রথমে স্কোয়ামোস এপিথেলিয়াম। আগেই বলেছি স্কোয়ামোস এপিথেলিয়াম ইজ দ্য থিনেস্ট লেয়ার অফ এপিথেলিয়াম, আর এইটা বেসিক্যালি দেখা যাবে কোথায়, যেখানে এক্সচেঞ্জ অফ মেটেরিয়াল হবে। এক্সচেঞ্জ মানে সেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ হতে পারে, এক্সচেঞ্জ মানে সেটা লিকুইডের এক্সচেঞ্জ হতে পারে, ওয়ার এনি কাইন্ড অফ এক্সচেঞ্জ ইজ টেকিং প্লেস ইনটু আওয়ার বডি, I will see or I will found squamous epithelium or simple squamous epithelium will be there. Example, alveoli. Alveoli এ কি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলে কোথায়, যেখানে ক্যাপিলারি নেটওয়ার্ক তৈরি হয়, গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। আর কোথায়, বাউম্যানস ক্যাপসুল, গ্লোমেরুলাস, কিসের এক্সচেঞ্জ হয়, আয়ন্স আর লিকুইডের এক্সচেঞ্জ হয়। তো এই সব জায়গাগুলোই আমি সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়ামের লেয়ার দেখতে পাবো, সিম্পল স্কোয়ামোস এপিথেলিয়াম। ঠিক আছে, আফটার দ্যাট কম্পাউন্ড সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল মানে একটাই লেয়ার থাকবে কিউবয়েডাল সেলসে। ঠিক আছে, এটা কোথায় দেখা যায়, এটা দেখা যায় মেনলি তিনটে অর্গ্যানে। এটা মনে রাখার একটা রুল আছে, একটা হচ্ছে ওভারি, একটা হচ্ছে থাইরয়েড, একটা হচ্ছে পিসিটি মানে প্রক্সিমাল কনভিউলেটেড টিবিউল। মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে ওটিপি, এটা মনে রাখা, ওভারি, থাইরয়েড আর পিসিটি, ওটিপি। ঠিক আছে, তারপরে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। কলামনার এপিথেলিয়াম যেটা বলছিলাম, সেলগুলো লম্বা লম্বা দেখতে হবে, দ্য সেল উইল বি longer in their appearance and the nucleus will be present just at the base, and these cells or this kind of layer is mostly present to those sections of the body where these two others, that means you have simple cuboidal and simple epithelial, simple squamous আর simple cuboidal যেখানে যেখানে থাকবে না, in all those places I can find simple columnar epithelium. ঠিক আছে, it is the most abundant type of cell or most abundant type of tissue that is present into our body. After that, compound epithelium এর কথায় আসি। compound epithelium মানে কি, when only one stacking of cell is present just above the basement membrane, I will call that a simple layer of epithelium. But when the stacking of cells is multiple, যখন multiple layer থাকবে, stacking থাকবে,
just above the basement membrane. I will call that a compound epithelial layer. এইবার এই কম্পাউন্ড এপিথেলিয়ালের মধ্যে কিছু টাইপ আছে. দ্য ফার্স্ট ওয়ান ইজ আ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম. হোয়াট ইজ আ স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম? A stratified epithelium হচ্ছে where the strata formation is prominent. Strata means stratification, মানে আমি সিঙ্গেল স্তর লেয়ার আলাদা আলাদা করে বুঝতে পারবো. আমি এখানে ছবিতে দেখিয়েছি যে লেয়ারগুলোকে আমি আলাদা আলাদা করে আই ক্যান ডিস্টিংগুইশ ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল লেয়ার. ঠিক আছে, আমি এখানে কিন্তু মানে একদম স্পষ্ট ডিস্টিংগুইশ করতে পারছি কোন লেয়ারটা কি কাজ করছে সিম্পলি. ঠিক আছে, তো এইবার এই যে এইখানে যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে দুরকম লেয়ার দেখা যায়. একটা হচ্ছে কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড এপিথেলিয়াল, আর একটা হচ্ছে নন কেরাটিনাইজড কম্পাউন্ড এপিথেলিয়াল. ডিফারেন্সটা কি? যদি if there is a layer of keratin present just above the stratified layer, then I will call it a keratinized stratified epithelium. But if the layer of keratin is absent, what is keratin? Keratin is just another protective layer, যেটা কি এই স্ট্র্যাটিফাইড লেয়ারের উপরে থাকে. এবার সব জায়গায় থাকে না, কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু জায়গায় থাকে না. যেসব জায়গায় এপিথেলিয়াল লেয়ারটা টাফ হয়, রাফ হয়, প্রোটেকশনের কাজ করে, শক্ত হয়, সেই সব জায়গায় কেরাটিনাইজড এপিথেলিয়াল দেখা যায়. এক্সাম্পল হচ্ছে আমাদের স্কিন. আর যেসব জায়গায় এপিথেলিয়ালের লেয়ার কম্প্যারেটিভলি সফটার হয়, সেসব জায়গায় দেখা যায় নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড এপিথেলিয়াল. এক্সাম্পল আমাদের বাকল ক্যাভিটি. ঠিক আছে, মুখের ভেতরে বাকল ক্যাভিটি হলো. তাহলে এই হলো দুটো টাইপ, একটা হচ্ছে কেরাটিনাইজড, একটা হচ্ছে নন কেরাটিনাইজড. আফটার দ্যাট স্ট্র্যাটিফাইডের পর আরেকটা হয় সুডো স্ট্র্যাটিফাইড কম্পাউন্ড, সুডো স্ট্র্যাটিফাইড সিম্পল এপিথেলিয়াল লেয়ার. সিম্পল কেন? কারণ এখানে একটা লেয়ারেরই স্ট্র্যাকিং আছে, একটা লেয়ারের স্ট্র্যাকিং, কিন্তু আবার নামের মধ্যে স্ট্র্যাটিফাইড ওয়ার্ডটা আছে. কীরকম? আমি এখানে লেয়ারটাকে দেখিয়েছি সাইড ভিউতে. যদি আমি এই লেয়ারটাকে টপ ভিউতে দেখি, একটা সেল ছোট একটা সেল বড়, এরকম হওয়ায় কি মনে হবে যে আমি যদি ওপর থেকে দেখি তাহলে মনে হবে একটা লেয়ার ওপরে আছে, একটা লেয়ার নিচে আছে, মাল্টিপল স্ট্যাকিংস অফ লেয়ার. আমি যদি টপ ভিউতে দেখি, ইট উইল লুক লাইক আ মাল্টিপল স্ট্যাকড লেয়ার অফ সেলস, বাট ইট ইজ নট লাইক দ্যাট. ইট ইজ আ সিঙ্গেল লেয়ার, বাট দ্য সেলস আর স্ট্যাকড লাইক দ্যাট, সো দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য লেয়ার can be like a stratified layer or a compound layer. That's why I will call it a pseudo stratified compound epithelial layer, and this is basically present within the trachea. This is basically present within the trachea. ঠিক আছে? After that, transitional epithelium, where transitional epithelium is basically present, where the layer can change its shape. In those places this kind of epithelial is present, where the layer can change its shape. কোথায় হয় বেসিক্যালি শেপ চেঞ্জ? খুব ভালো এক্সাম্পল হচ্ছে আমাদের ব্ল্যাডার, ইউরিনারি ব্ল্যাডার, ইউরেথ্রা. ইউরিনারি ব্ল্যাডার কি করে? টু হোল্ড অর টু স্টোর দ্য ইউরিন, দে ক্যান চেঞ্জ ইটস শেপ টু প্রোভাইড দ্য ভলিউমেট্রিক ইনক্রিজ. এই লেয়ারের সেলগুলো কি করে? দে ক্যান এক্সপ্যান্ড দেয়ার স্ট্রাকচার অ্যান্ড প্রোভাইড আ ভলিউমেট্রিক ইনক্রিজ ইন দ্য লেয়ার. ঠিক আছে, একটা ভলিউমেট্রিক ইনক্রিজ প্রোভাইড করতে পারে লেয়ারকে. ঠিক আছে, তাই জন্য একে বলা হয় দে ক্যান ট্রানজিশন, দে ক্যান পারফর্ম ট্রানজিশনস. দ্যাটস ওয়াই দে আর কল্ড ট্রানজিশনাল এপিথেলিয়াম. হলো, এবার ট্রানজিশনাল এপিথেলিয়ামের খুব ভালো এক্সাম্পল যেটা বললাম, ইউরিনারি ব্লাডার হতে পারে, ইউরেথ্রা হতে পারে, এটসেট্রা. আরও কিছু মডিফিকেশন আছে, যেমন ব্রাশ বর্ডার এপিথেলিয়াম. হোয়াট ইজ আ ব্রাশ বর্ডার এপিথেলিয়াম? যখন এপিথেলিয়াল লেয়ার থেকে এরকম ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি হবে, আই উইল কল দ্যাট আ ব্রাশ বর্ডার এপিথেলিয়াম. A very good example is the villi that is present in basically into the ileum and jejunum of small intestine, which helps in the absorption of digested food. And this basically, what is basically it is doing? It is providing a much larger surface area for the absorption of the food. Brush border epithelium. আরেকটা টাইপ আছে ciliated epithelium, where there will be a tuft of cilia present just
above the layer or just above the cell, I will call it a ciliated epithelial layer. Ciliated epithelial layer এর সবথেকে ভালো একটা কোয়ালিটি হচ্ছে as cilia is present in this layer, so this layer can help in movement of particles. It can be the movement of liquids, it can be the movement of other things. Like আমাদের fallopian tube কি হয়, when the egg is released from the ovary, সেটা fallopian tube দিয়ে মুভ করে কোথায় আসে, ampullae আসে, and it waits there for the sperm. Now ovum cannot move. আমি একটু ভুল বললাম, ওভারি থেকে ওভামটা রিলিজ করে দিয়ে সেটা কোথায় আসে, ফ্যালোপিয়ান টিউব দিয়ে মুভ করে অ্যাম্পিউলায় আসে। তো in this movement a ovum cannot move, we already know, we are oogamous. What is oogamous? যেখানে স্পার্ম মুভ করতে পারে, ওভাম মুভ করতে পারে না। স্পার্মের শেপে ছোট হয়, ওভাম বড় হয়। তো ওভাম কিন্তু মুভ করতে পারছে না, সো দ্য লেয়ার that is the inner lining of the fallopian tube having this kind of cells, that is ciliated epithelium, that is helping in the movement of the ovum throughout the fallopian tube. Arekta example, bronchus and bronchioles. This helps to move the mucus in the upward direction from the lungs to the trachea. So where there will be a movement needed, this kind of tissue, that is ciliated epithelium, we can find. Now glandular epithelium. Whenever an epithelium layer is modifying itself to provide some kind of secretion, then I will call it a glandular epithelium. It can be unicellular, like the goblet cell that is present in the stomach. What a goblet cell basically doing? It is providing the secretion of mucus. And it can be also multicellular. Example is our salivary glands, multicellular gland. আচ্ছা, এই গ্ল্যান্ডদের আবার দু রকম ডিভিশনে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার সিক্রেশন টাইপ, দ্যাট ইজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড. When the secretion is directly lodged into the bloodstream, I will call it a endocrine gland. Another is exocrine gland. When the secretion will be released via some kind of duct or tube, I will call it a exocrine gland. And last one is a mixed gland, when there will be both. So the gland can lodge its secretion into the bloodstream also, and it has some kind of duct for the secretion also. So when the gland is secreting both the endocrine and exocrine activities, that means the gland is secreting both hormones and enzymes together. Example is pancreas. Pancreas এর মধ্যে দু রকম সেলই আছে. From islets of Langerhans, pancreas is secreting hormones, and from the acinar cells that is present within the pancreas, it is secreting enzymes. ঠিক আছে, এরপরে আরেকটা ভাগে ভাগ করা হয়, দ্যাট ইজ হলোক্রাইন, অ্যাপোক্রাইন আর মেরোক্রাইন। কোথা দিয়ে সিক্রেশনটা হচ্ছে? When the whole gland is blasted or destroyed to secrete something, then I will call it a holocrine gland. The whole gland will be contributed or sacrificed. Apocrine, when only the apical section of the gland will secrete some kind of secretion, I will call it a apocrine gland. When only the apical section will secrete. Holocrine example হচ্ছে sebaceous glands, apocrine example হচ্ছে mammary glands. আর বডিতে এগুলো বাদে বেশিরভাগ যে গ্ল্যান্ডসগুলো আছে, দে জাস্ট ডিফিউজ দেয়ার সিক্রেশন। ঠিক আছে, তাহলে হলোক্রাইন, অ্যাপোক্রাইন আর মিরোক্রাইন। হলোক্রাইন হলে হোল গ্ল্যান্ড উইল বি ডেস্ট্রয়েড, অ্যাপোক্রাইন হলে ফ্রম দ্য এপিক্যাল পজিশন, আর মিরোক্রাইন মিনস সিক্রেশন ভায়া ডিফিউশন। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের কি না এপিথেলিয়াল টিস্যু টাইপস। এবার আমরা আসছি কিসে? কানেকটিভ টিস্যুতে। হোয়াট ইজ আ কানেকটিভ টিস্যু? Connective tissue, a type of tissue which is connecting between two layers or between two things, I will call that a connective tissue. And basically 4 kinds of connective tissues can be found into our body. The first one is a dense connective tissue, then a loose connective tissue, then a fluid connective tissue, and lastly it is specialized connective tissue. From these 4 we will start with dense.
ডেন্স কানেকটিভ টিস্যুকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। রেগুলার বলছি কেন? রেগুলার প্যাটার্নস অফ ফাইবার্স উইল বি দেয়ার। রেগুলারলি ফাইবার দেখা যাবে কন্টিনিউয়াসলি উইদিন দ্য লেয়ার, ঠিক আছে? ডেন্স রেগুলারের মধ্যে কন্টিনিউয়াস রেগুলার স্ট্যাকিং অফ fibers we can see. An example is tendon আর ligament. কোথায় টেন্ডন থাকে, কোথায় লিগামেন্ট থাকে সেটাই বলি। টেন্ডন ইজ বেসিক্যালি প্রেজেন্ট কোথায়? টেন্ডন ইজ বেসিক্যালি প্রেজেন্ট বিটুইন আ জয়েন্ট অফ আ মাসল অ্যান্ড আ বোন। একটা মাসলকে একটা বোনের সাথে কানেক্ট করতে, স্পেশালি কোন কাইন্ড অফ মাসল? বোনের সাথে কোন কাইন্ড অফ মাসল কানেক্টেড থাকে? আ স্কেলিটাল মাসল। So in the joints of skeletal muscle we can find this kind of tissue, that is tendon. আরেকটা হচ্ছে ligament. Tendon এর কথা কি বললাম? Tendon is basically present and it is joining a muscle with a bone. আর ligament কি করে? Ligament is basically present between two bones. Ligament কি করে? Ligament is connecting two bones. Tendon is connecting a bone with a muscle and ligament is connecting a bone with the other bone. So this is the basic difference between tendon and ligament, and in this both of this layer regular pattern of fiber stacking we can see. That's why they are called dense regular kind of tissue. আরেকটা হয় সেটা হচ্ছে dense irregular. ডেন্স ইরেগুলার বলতে যে লেয়ারটাকে বোঝায় ইররেগুলার, ওয়ান সেকেন্ড, ইররেগুলার মানে হচ্ছে এই যে স্ট্যাকিংটা না, এই স্ট্যাকিংটা রেগুলারিটি মেনটেন করে থাকবে না, ঠিক আছে? মানে লেয়ারে স্ট্যাকিং, এটা বেসিক্যালি আমাদের স্কিনে দেখা যায় বা স্কিনের নিচে দেখা যায়। বেসিক্যালি এটা দেখা যায় হচ্ছে আমাদের কোলাজেন ফাইবারের মধ্যে। কোলাজেন ফাইবারের স্ট্যাকিংটা আমাদের স্কিনে কীরকম হয়? ইররেগুলার প্যাটার্নে হয়। দ্যাটস ওয়াই এই লেয়ারটাকে, মানে কোলাজেন ফাইবার লেয়ারটাকে আমরা কি বলি না, ডেন্স ইররেগুলার কাইন্ড অফ টিস্যু দ্যাট ইজ প্রেজেন্ট জাস্ট বিনিথ দ্য স্কিন। এরপরে আসছি আমি লুজ কানেকটিভ টিস্যুতে, ওয়্যার দ্য সেলস আর নট দিস মাচ কম্প্যাক্টলি প্যাকড লাইক আ ডেন্স কানেকটিভ টিস্যু, দেন আই উইল কল ইট আ লুজ কানেকটিভ টিস্যু। তো লুজ কানেকটিভ টিস্যু মধ্যে স্ট্রাকচারের মধ্যে যেটা ডিফারেন্স দেখা যায়, সবার প্রথমে হচ্ছে অ্যারিওলার কানেকটিভ টিস্যু, আর একটা হচ্ছে একটা অ্যাডিপোজ কাইন্ড অফ টিস্যু। অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু আর অ্যারিওলার কানেকটিভ টিস্যু ডিফারেন্স কি? সবার প্রথমে আসি অ্যারিওলার কানেকটিভ টিস্যু। অ্যারিওলার টিস্যুর মধ্যে তিন রকম সেল দেখা যায় বেসিক্যালি, এবং অ্যারিওলার টিস্যুটা কোথায় থাকে? জাস্ট বিনিথ দ্য স্কিন। লুজ কানেকটিভ টিস্যু মানেই সেটা স্কিনের নিচে থাকবে। The first one is areolar connective tissue. Areolar connective tissue তৈরি হয় তিন রকম সেল দিয়ে। The first one is a mast cell, then a plasma cell and then a fibroblast cell. এইবার এই মাস্ট সেল দু রকম অ্যাক্টিভিটি দেখায়। একটা হচ্ছে সিক্রেটরি অ্যাক্টিভিটি। সিক্রেটরি অ্যাক্টিভিটি মানে ইট সিক্রেট সামথিং। কি সিক্রেট করে? এটা হেপারিন সিক্রেট করে আর হিস্টামিন সিক্রেট করে। এই হেপারিন আর হিস্টামিন আমাদের স্কিনের মধ্যে ইনফ্ল্যামেটরি রেসপন্স, মানে স্কিন দিয়ে যদি কিছু ঢোকে সেই জায়গাটা বেসিক্যালি ফুলে যায়, সেই জায়গাটা গরম হয়ে যায়, চুলকোতে থাকে। এই যে রেসপন্সগুলো আছে, দিস রেসপন্সেস আর কল ইনফ্ল্যামেটরি রেসপন্স, অ্যান্ড দিস ইনফ্ল্যামেটরি রেসপন্স ইজ ট্রিগার্ড বাই দ্য সিক্রেশন অফ হেপারিন অ্যান্ড হিস্টামিন, অ্যান্ড দিস ইজ ওয়ান ফাংশন অফ মাস্ট সেল। আরেকটা থাকে সেটা হচ্ছে ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি। ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি মানে এই মাস্ট সেলগুলো ফ্যাগোসাইটোসিস পারফর্ম করে। whenever there will be a foreign pathogen it can go and engulf it, যদি সেটা স্কিনের নিচে থাকে। বেসিক্যালি এরা স্কিনের নিচে থাকে। তারপরে আসছি প্লাজমা সেল। প্লাজমা সেল ইজ আ অ্যান্টিবডি প্রডিউসিং সেল, যার মধ্যে এরকম কার্ট হুইল, গরুর গাড়ির চাকার মতো দেখতে একটা নিউক্লিয়াস থাকে, আর এটা কি করে? এটা নিজের মধ্যে অ্যান্টিবডিজ তৈরি করে। যে অ্যান্টিবডিগুলোর কাজ কি? যে অ্যান্টিবডিগুলোর কাজ হচ্ছে অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করা। আর লাস্টলি ফাইব্রোব্লাস্ট সেল। ফাইব্রোব্লাস্ট সেল কি করে? দে আর প্রডিউসিং কোলাজেন ফাইবার্স। কোলাজেন ফাইবার। আমাদের স্কিনের মধ্যে একটা টেনেসিটি থাকে, মানে স্কিনকে যদি আমি টানি আবার স্কিন নিজের জায়গায় ফিরে আসে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কোলাজেন ফাইবার উইদিন দ্য স্কিন।
এই কোলাজেন ফাইবার এই টেনেসিটি এবং টেনজাইল ফোর্সটা স্কিনকে প্রোভাইড করে। বয়সের সঙ্গে সঙ্গে স্কিনে ফাইব্রোব্লাস্ট লেয়ারে ফাইব্রোব্লাস্টের সেলগুলোর অ্যামাউন্ট কমতে থাকে এবং ফাইব্রোব্লাস্ট সেল যত কমবে কোলাজেন ফাইবার সিনথেসিস কমবে। কোলাজেন ফাইবার সিনথেসিস কমলে স্কিনের টেনেসিটি নষ্ট হয়ে যায় এবং বয়সের সঙ্গে সঙ্গে চামড়া ঝুলে যেতে থাকে। আচ্ছা, এরপরে আসছি অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যুর মধ্যে অ্যাডিপোজ বলতে আমরা কি বুঝি? অ্যাডিপোজ ইজ বেসিক্যালি আ ফ্যাট স্টোরিং লেয়ার and adipose can store fats via two cells. One is a white fat cell and one is a brown fat cell. যেখানে লিপিডের মলিকিউলটা থ্রু আউট দ্য সেল জুড়ে থাকে এবং নিউক্লিয়াসটা একটা সাইডের দিকে শিফটেড হয়ে যায়, আই উইল কল ইট আ হোয়াইট ফ্যাট সেল। আর যেখানে লিপিডের মলিকিউলগুলো ছোট 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 ড্রপলেট হয়ে থাকে এবং নিউক্লিয়াস নিজের প্লেসেই থাকে, আই উইল কল ইট আ ব্রাউন ফ্যাট সেল। তাহলে এই গেল হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। এরপরে আসছি কিসে না, বোন, যেটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে পড়ছে। আচ্ছা, এবার বোনের স্ট্রাকচারের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে কি, বোন হচ্ছে তিনটে রিজিয়ন দিয়ে তৈরি। বোনের এন্ডগুলোকে বলা হয় হচ্ছে এপিফাইসিস, মিডিলে যে শ্যাফটটা থাকে হার্ড বোন সেটাকে বলা হয় ডায়াফাইসিস, আর এই এপিফাইসিস আর ডায়াফাইসিসের মাঝের রিজিয়নটাকে বলা হয় হচ্ছে মেটাফাইসিস। বোন একটা নন প্লিয়েবল স্ট্রাকচার, দ্যাট মিনস আই ক্যান নট বেন্ড আ বোন। ঠিক আছে, বোনের মধ্যে কোনো ফ্লেক্সিবিলিটি নেই, বোন নিজের শেপ চেঞ্জ করে না, তাই তো? বোন একটা বোন যে সেলগুলো দিয়ে তৈরি হয় সেই সেলগুলোকে বলা হয় অস্টিওসাইট সেল। আর বোন একটা হলো স্ট্রাকচার, বোনের মধ্যে কি থাকে, নিউট্রিয়েন্ট আর্টারি বলে এক ধরনের আর্টারি থাকে, যেটা বোনের মধ্যে থাকে। কি বোনের মধ্যে থাকে? বোন ম্যারো। এই বোন ম্যারোর কাজ কি? এই বোন ম্যারোর মধ্যে আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস এইগুলো তৈরি হয়। তাহলে এই বোন ম্যারো যে এই কাজগুলো করছে, দ্যাট মিনস সিনথেসিস অফ ব্লাড সেলস, যার জন্য তার কি দরকার? খাবার দাবার দরকার, রেসপিরেশন করার দরকার। তাই জন্য দেয়ার ইজ অ্যান আর্টারি দ্যাট ইজ সাপ্লাইং দ্য নিউট্রিয়েন্টস টু দ্য বোন, কল্ড দ্য নিউট্রিয়েন্ট আর্টারি। বোনের সেলগুলোকে বলা হয় কি, স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট ইজ অস্টিওসাইট। এবার বোনের মধ্যে আরও দুটো সেল থাকে, দ্যাট ইজ অস্টিওব্লাস্ট অ্যান্ড অস্টিওক্লাস্ট। অস্টিওব্লাস্ট ইজ আ অস্টিওসাইট ফর্মিং সেল অ্যান্ড অস্টিওক্লাস্ট ইজ আ অস্টিওসাইট ডেস্ট্রয়িং সেল। অস্টিওব্লাস্ট কী করে? বোন সেল নষ্ট করে। অস্টিওক্লাস্ট কী করে? বোন সেল তৈরি করে। উল্টো বললাম, অস্টিওব্লাস্ট বোন সেল তৈরি করে, অস্টিওক্লাস্ট বোন সেল ডেস্ট্রয় করে। ঠিক আছে, এবার যে শ্যাফট বোন যেটা থাকে মিড সেকশনে, ডায়াফাইসিস, ডায়াফাইসিসের মধ্যেকার স্ট্রাকচারটা কিছুটা এরকম দেখতে হয়। চারিদিক দিয়ে এইখানে আমি দেখতে পাচ্ছি যে মাঝে ছোট ছোট বলগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এক একটা অস্টিওসাইট সেল, যেগুলোর ভেতরটা আমি ডার্কেন করে দিচ্ছি। এগুলো এক একটা অস্টিওসাইট সেল। অস্টিওসাইট সেলের চারিদিকে একটা লাকিউনা থাকে, ওটা ওদের ক্যাভিটি বা লুমেন আমি বলতে পারি। ওই সেলগুলোর বাইরে, অস্টিওসাইট সেলগুলোর বাইরে একটা করে লুমেন থাকে, যেটার নাম হচ্ছে লাকিউনা। এবার ওই লাকিউনার চারপাশ দিয়ে লাকিউনার চারপাশ দিয়ে আবার দেখ একটা করে ক্যানাল বেরিয়েছে, যেটা এই পাশাপাশি থাকে অস্টিওসাইট সেলগুলোকে কানেক্টেড করেছে। তাহলে সেলগুলো অস্টিওসাইট সেলের বাইরের ক্যাভিটিটা বা লুমেনটা হচ্ছে লাকিউনা। এবার অস্টিওসাইট সেলগুলো নিজেদের মধ্যে একটা ক্যানাল দিয়ে কানেক্টেড আছে, সেই ক্যানালের নাম হচ্ছে ক্যানালিকিউলি। এই হচ্ছে পুরো বোনের একটা, যদি আমি একটা বোনকে ট্রান্সভার্স সেকশন করি তাহলে এরকম একটা ভিউ আমি পাবো, যেখানে অস্টিওসাইট সেলগুলো আছে, অস্টিওসাইট সেলগুলোর সঙ্গে কি আছে, তাদের লুমেন আছে এবং লুমেনের বাইরে দিয়ে ক্যানালিকিউলাস আছে, যেগুলো একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে পুরো বোনটাকে একটা স্ট্রাকচারাল রিজিডিটি প্রোভাইড করছে। এবং বোনের মাঝে থাকে হ্যাভারসেন্স ক্যানাল, যেখান দিয়ে মেনলি ওই আর্টারিগুলো গেছে। ঠিক আছে, এই হ্যাভারসেন্স ক্যানাল, মাল্টিপল বোনের মধ্যে থাকা হ্যাভারসেন্স ক্যানাল একটার সঙ্গে আরেকটা কানেক্টেড হয়ে তৈরি করে ওয়াকম্যানস ক্যানাল। তাহলে কি বললাম, মাঝের ক্যানালটার নাম হচ্ছে হ্যাভারসিয়ান্স ক্যানাল। এই হ্যাভারসিয়ান্স ক্যানাল মাল্টিপলভাবে কানেক্টেড হয়ে তৈরি করে ওয়াকম্যানস ক্যানাল। এই হচ্ছে মোটামুটি বোনের একটা স্ট্রাকচার। আচ্ছা, এরপরে আসি আমি কার্টলেজে। কার্টলেজ কি? কার্টলেজ একটা নন প্লিয়েবল স্ট্রাকচার, মানে কার্টলেজ একটা প্লিয়েবল স্ট্রাকচার, দ্যাট মিনস আই ক্যান বেন্ড আ কার্টলেজ। আর কার্টলেজ যে সেল দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে কন্ড্রোসাইট সেল। বোনের সেলগুলোর মতো ওরা এত ক্লোজলি প্যাকড থাকে না, এরা একটু লুজলি প্যাকড কন্ডিশনে থাকে, এবং কি এদেরও চারপাশে এরকম লাকিউনা থাকে, বাট সেটা লুজলি হয়। আরেকটা জিনিস, কার্টলেজ কোথায় দেখা যায়? আমাদের কানে দেখা যায়, আমাদের অ্যান্টেরিয়ার সেকশন অফ দ্য নোজে দেখা যায়। তাহলে নোজ আর ইয়ার,
শেষ পড়ে রইল ফ্লুইড কানেক্টিভ টিস্যুতে দুটো জিনিস, দ্যাট ইজ ব্লাড আর লিম্ফ। ব্লাড কি দিয়ে তৈরি হয়? ব্লাড তৈরি হয় প্লাজমা দিয়ে। আর একটা জিনিস দিয়ে তৈরি হয় ব্লাড, সেটা হচ্ছে এলিমেন্টস, ফর্মড এলিমেন্টস। এবার এই প্লাজমা কি? প্লাজমা হচ্ছে ব্লাডের যে লিকুইড সেকশন সেটাকে প্লাজমা বলে, যেটা 60-65% অকিউপাই করে থাকে, স্লাইটলি অ্যাসিডিক নেচারের হয়, স্লাইটলি বেসিক নেচারের হয়। আচ্ছা, আর কি থাকে ব্লাডের মধ্যে? সেটা হচ্ছে ফর্মড এলিমেন্টস, সেটা হচ্ছে আরবিসি থাকে, ডব্লিউবিসি থাকে, আর প্লেটিলেটস থাকে। আরবিসি কি করে? অক্সিজেন ক্যারি করে। আরবিসিকে কীরকম দেখতে? মাঝখানটা এরকম কনকেভ শেপেড হয়, মাঝে নিউক্লিয়াস থাকে না, অক্সিজেন ক্যারি করে, হিমোগ্লোবিন প্রোটিন থাকে। ডাব্লিউবিসি কী হয়? ডাব্লিউবিসি হচ্ছে আমাদের ইমিউনিটিতে হেল্প করে। আর প্লেটলেটস কী করে বডিতে? প্লেটলেটস আমাদের বডিতে কোনো জায়গায় যদি ড্যামেজ হয় তাহলে সেই জায়গায় ব্লাড ক্লট করতে হেল্প করে। ব্লাড আর লিম্ফের ব্যাপারে আমরা একদম বেশি করে ডিসকাস, যেটাকে বলা হয় থারলি ডিসকাস করেছি, অলরেডি ভিডিও দেওয়া আছে, সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড বডি ফ্লুইডসে পাওয়া যায়। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে লিম্ফ। অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যেকার মোরললেস সব এলিমেন্টস এক্সেপ্ট আরবিসি আর প্লেটলেট বাদে, সেই বাকি যে লিকুইডটা থাকছে সেটাই রিজেম্বলেন্স করে লিম্ফের সঙ্গে। লিম্ফ একটা টোটালি আলাদা লিকুইড আমাদের বডিতে থাকে, এটাকে ব্লাডের কমপ্লিমেন্টারি লিকুইডও বলা হয়। এটা বেসিক্যালি যে কাজটা করে, ব্লাডকে কমপ্লিমেন্টেড করে, এবং এটা আমাদের বেসিক্যালি লিম্ফোসাইট সেলের স্টক। লিম্ফোসাইট সেল ইজ ওয়ান কাইন্ড অফ সেল, যেটা ডাব্লিউবিসির একটা টাইপ, যেটা আমাদের বডিতে ইমিউনিটি প্রোভাইড করতে হেল্প করে। ঠিক আছে? তো এই ইমিউনিটির কাজ, এই লিম্ফোসাইট সেলসের কাজ কি? বেসিক্যালি আমাদের ইমিউন সেলস মানে হচ্ছে অ্যান্টিবডিজ প্রোভাইড করা, বা এটা কি আমাদের বডিতে হিউমোরাল ইমিউনিটি বা সেলুলার ইমিউনিটিটাকে কী করা? প্রোভাইড করা। তাহলে এই লিম্ফোসাইট সেলের স্টক হিসেবে কাজ করা হচ্ছে লিম্ফ। আর আমাদের বডিতে কিছু লিম্ফয়েড অর্গানস আছে যারা লিম্ফ স্টোর করে, যেমন হচ্ছে আমাদের স্প্লিন হতে পারে, থাইমাস হতে পারে, এরা। ঠিক আছে? আর লিম্ফ যাওয়ার জন্য আমাদের বডিতে লিম্ফ ভেসেলস আছে, লিম্ফ ডাক্টস আছে। আর লিম্ফ আর ব্লাডের মধ্যে একটা কমপ্লিমেন্টারি একটা রিলেশন আছে। যদি কখনো আমাদের বডিতে ব্লাড বেড়ে যায়, এক্সট্রা ব্লাডটা লিম্ফে কনভার্ট হয়ে যায়। আবার যদি ব্লাড কমে যায়, তাহলে ওই এক্সট্রা ব্লাড যতটুকু দরকার সেটা লিম্ফ থেকে কনভার্ট হয়ে ব্লাড হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই ছিল এই দুটো কাইন্ড অফ টিস্যু। নেক্সট ভিডিওতে আমরা বাকি দুটো টিস্যু আলোচনা করব।